গত ক্লাসে আমরা ত্বরণের সংজ্ঞা পর্যন্ত পড়েছি। আপু আমাদের হচ্ছে গিয়ে যে ক্লাসগুলো আপনি মিস করছেন সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আপনি আজকে যাওয়ার সময় সামনে যে নামিতা আপু বসা আছে না, নামিতা আপুকে বলবেন আপনাকে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিতে। ওইখানে আমি আবার সব লিঙ্ক টিঙ্ক দিয়ে দিব। আর আমার যদি মনে থাকে তোমরা কেউ দায়িত্ব নিয়ে আমার ফেসবুক গ্রুপ বা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপুকে দিয়ে দিবা। আর পিডিএফ যেগুলো আছে, পিডিএফ তো তোমাদের কাছে আছে না? মানে আপু যদি এখন নতুন জয়েন করো পিডিএফ গুলো কিন্তু দেখতে পারবে না, পারবে? পারার কথা না। সো এই পিডিএফ গুলো কেউ একটু আপুকে ফরওয়ার্ড করে দিও, ঠিক আছে? ওকে, তাহলে আজকে ক্লাস এখান থেকে আমরা ওখান থেকে ফলো করি। ত্বরণের সংজ্ঞা দেখিয়েছিলাম এবং বেগ বনাম সময় লেখচিত্রের কেস 4, যেখানে আমরা অসম ত্বরণ বা ওই যে গ্রাফটা যেটা কার্ভ হয় ওই পর্যন্ত দেখেছি, তাই না? ইয়েস, ছেদক এবং স্পর্শকের ব্যাপারটা দেখেছিলাম। সো আমরা আজকে ত্বরণের সংজ্ঞা থেকেই শুরু করব। ত্বরণের সংজ্ঞা গত ক্লাসে আমরা কি বলেছিলাম মনে আছে? সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আমরা গতি পড়তেছি অধ্যায় 2। সময়ের সাথে সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে, পরিবর্তনের হারকে না, পরিবর্তনকে বলবো। মানে সময়ের সাথে বলছি, যদি সময়ের সাপেক্ষে বলতাম তাহলে অবশ্যই একই কথা। বস্তুর অসমবেগের পরিবর্তনকে, সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনকে ত্বরণ বলে। হারকে বললেও সমস্যা নেই, বাট আমি জাস্ট এভাবে বলতে চুজ করতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, মনে করেন এই যে একটা বস্তু যে গতিশীল হবে, সেই বস্তু গতিশীল হওয়ার জন্য প্রসঙ্গ কাঠামো হচ্ছে আমার এই একমাত্রিক লাইনটা। এটা একটা রাস্তা। এই রাস্তার একদম আদি বিন্দুতে আমরা মনে করতেছি ও, এটা হচ্ছে কি আমার প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, যেখান থেকে হিসাব শুরু করব। ও বিন্দুতে t=0 মুহূর্তে আমরা কোনো একটা বস্তুকে অবস্থান করতে মনে করেন দেখতেছি, এবং ধরে নিচ্ছি এই বস্তুর অবশ্যই এখানে একটা বেগ আছে। তাহলে সেই বেগটাকে আমরা কি বলবো বলেন তো? সাবাস, আদিবেগ বা ইউ। ইউ বলতে আমরা আসলে আদিবেগকে বুঝাই, ঠিক আছে? মানে আপু বই আপাতত লাগবে না, এটাই ফলো করে চলো, না দেখলাম। আচ্ছা, ওকে। তো ও বিন্দু থেকে একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করছে। কখন? t=0 মুহূর্তে। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়েছে, আমরা দেখতেছি বস্তুটা সামনের দিকে আগাচ্ছে, ঠিক আছে? বস্তুটা সামনের দিকে আগায়, কিছুক্ষণ পর আমরা দেখলাম যে এই বস্তুটা এ অবস্থানে চলে আসছে, এবং যখন এই অবস্থানে চলে আসছে আমরা তখন বললাম যে t=t সেকেন্ড মুহূর্ত হয়েছে, ঠিক আছে? এটা হইতে পারে 10 সেকেন্ড, এটা হইতে পারে 20 সেকেন্ড। আমরা যখন বেগ বনাম সময় লেখচিত্র আঁকাইছি আমরা বারবার করে বলছি যে এই গতিকালটা আমাদের পর্যবেক্ষক নিজের ইচ্ছা মতন ঠিক করবে যে কতক্ষণ হবে, তাই না? রাইট? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এই যে এ অবস্থানে আসছে, আমি যেহেতু এতটুকু পর্যন্তই পর্যবেক্ষণ করছি, এ অবস্থানে এই বস্তুর বেগটাকে আমরা কি বলবো? শেষ বেগ বা ভি, ঠিক আছে? 0 যেই মুহূর্তটা, সেই মুহূর্ত হচ্ছে আমাদের আদি অবস্থানের মুহূর্ত। দ্যাটস ওয়াই ও বিন্দুতে আছে। আর এ বিন্দুটাকে শেষ অবস্থান বলতেছি কারণ তখন সময় পর্যবেক্ষণ আমরা শেষ করছি, এবং এ বিন্দুতে আমার বস্তুর যে বেগটা আছে এটাকে আমরা শেষ বেগ ভি বললাম। এবং আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, মনে করেন এক্সপেরিমেন্ট করছি, ওই যে আগের দিনের মতো ডাটা সারণী নিয়ে আসছি, ডাটা সারণী দেখে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আমার ইউ এবং ভি সমান নয়, আদিবেগ এবং শেষ বেগ সমান নয়। তাহলে অবশ্যই বস্তুটাকে অসমবেগে আছে, নিঃসন্দেহে বলবো। তাহলে ত্বরণের সংজ্ঞা অনুযায়ী আমরা ত্বরণকে যদি এ দিয়ে প্রকাশ করি, আমরা বলছি সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তন। পরিবর্তনকে আমরা কি ডেল্টা দিয়ে প্রকাশ করি? মনে আছে বলেছিলাম ডেল্টা মানে হচ্ছে এরকম একটা ত্রিভুজ সাইন, তাই তো? তো আমরা অসমবেগের পরিবর্তন বলছি, মানে কি বেগের পরিবর্তন। তাহলে ডেল্টা ভি বসতে হবে আমার এখানে, ডেল্টা ভি বাই ডেল্টা টি বলবো, বা টিও বলতে পারি, কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে টি বলাটা প্রযোজ্য, বিকজ আমার সময় শুরু হয়েছে কোত্থেকে? 0 থেকে, শেষ হয়েছে কোথায়? টিতে। তাহলে আমার সময় পরিবর্তন কত? শেষ বিয়োগ আদি। t-0 হবে না তখন আমার সময়ের পরিবর্তন বা সময়কাল সবসময় যে এরকম হবে তা না, এরকম হইতেই পারে। একটা বস্তু মনে করেন 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত সে গতিশীল ছিল, ধরেন। আমরা বললাম সেই 0 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনি পর্যবেক্ষণ শুরু করবেন 5 সেকেন্ড থেকে, আর শেষ করবেন 15 সেকেন্ডে।
বস্তু গতিশীল ছিল 15 সেকেন্ড, কিন্তু আপনি দেখছেন কতক্ষণ? 10 সেকেন্ড। 5 থেকে 15। কিভাবে 10 সেকেন্ড বুঝতেছেন? 15 থেকে 5 বাদ দিতেছেন, শেষ থেকে আদি বাদ দিয়ে আপনি এই সময়কাল বের করতেছেন। বুঝতে পারছি? সো পরীক্ষায় বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারে, সবসময় যে 0 থেকে 15ই বলবে এরকম না। এটা হইতেই পারে একটা বস্তু বা একজন ভদ্রলোক 0 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত দৌড়াইছে, কিন্তু আপনাকে বের করতে বসলে 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে ঘটনা। তাহলে আপনার জন্য সময়কাল কত? 30 - 15/15, মানে যেটা দিবে আর কি পরীক্ষায়। বুঝতে পারছি? সো দিস ইজ বাই আমরা এটাকে ডেল্টা টি দিয়েই প্রকাশ করতেছি। ডেল্টা টি বলতে আমরা কি বুঝাইতেছি? সময়কাল। ডেল্টা টি বলতে বুঝাচ্ছি আমরা সময়কাল বা গতিকাল। আর ডেল্টা ভি বলতে আমরা কি বলতেছি? বেগের পরিবর্তন। অবশ্যই ভাই অসমবেগের পরিবর্তন, এটা তো আর এখন বলার অপেক্ষা রাখে না। সংজ্ঞায় কিন্তু মাথায় রাখবেন অসমবেগের পরিবর্তন কথাটা বলতে হবে, তাহলে কিন্তু হবে না। কারণ সুষম বেগের পরিবর্তন কত? 0। সেখানে তো ত্বরণের অস্তিত্বই নাই, রাইট? সো এই জন্য যদি কেউ সংজ্ঞা এরকম লেখে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনকে ত্বরণ বলে, 0 দিয়ে দেওয়ার সুযোগ আছে ওখানে। কোনো স্যার চাইলে 0 দিয়ে দিতে পারে, ঠিক আছে? আমরা কোনো অসম্পূর্ণতা আমাদের সংজ্ঞায় রাখবো না। এখন দেখেন, আমরা যদি সাধারণভাবে ডেল্টা ভি কে চিন্তা করি, ডেল্টা ভি মানে আমরা বলেই রাখছি যে অসমবেগের পরিবর্তন। অসমবেগের পরিবর্তন, বেগের পরিবর্তন মানে কি? শেষ বিয়োগ আদি। তাহলে বেগের পরিবর্তন বলতে কি বুঝবো? শেষ বেগ বিয়োগ আদি বেগ। সিম্পল। তাহলে এই ডেল্টা ভি এর মানটা যদি আমরা ত্বরণের সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমরা ত্বরণ এ ইকুয়ালস টু কি বলতে পারি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এরকম বলতে পারি না? বুঝতে পারতেছি? এখন এখানে একটা জিনিস আমার একটা ভালো মতো খেয়াল করে দেখেন, আমরা যে এক্সপেরিমেন্টটা করতেছি, আপনি যখন একবার এই এক্সপেরিমেন্ট শুরু করে দিচ্ছেন, তখন আপনার টি ইকুয়ালস টু 0 যেই মুহূর্তে শুরু করছেন, ওই মুহূর্তটার জীবনে চেঞ্জ করা যাবে? মনে করেন সকাল 10টার সময় আমরা ক্লাস শুরু করছি, বা সকাল 9টায় ক্লাস শুরু করছি, শুরু তো করে ফেলছি 9টার সময়। এখন আমার নির্ধারণ করতে হবে আমি কি 1 ঘন্টা ক্লাস নিবো, না 2 ঘন্টা ক্লাস নিবো, নাকি আধা ঘন্টা নিয়ে ছেড়ে দিব। ব্যাপারটা এরকম না? যখন একবার আমি কোনো ঘটনা শুরু করে দিছি, তখন কিন্তু তার আদি অবস্থান পরিবর্তন করা যায় না। আদি সময় কখন শুরু হয়েছে সেটা পরিবর্তন করা যায় না। তাহলে আদি বেগ যেটা আছে ইউ, এটা কি আর জীবনে পরিবর্তিত হবে? আমি কি তাহলে বলতে পারি না একবার আমার এই পর্যবেক্ষণ শুরু হয়ে গেলে এই ইউটা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক বলা যায়? কখন? যখন আমার ঘটনা শুরু হয়েছে। ঘটনা যদি শুরু না হয় তাহলে ইউ যে কোনো কিছু হইতে পারে, বাট ঘটনা যখন শুরু হয়ে গেছে তখন ইউ কি একটা কনস্ট্যান্ট। আচ্ছা, এখন আপনি জিনিসটা চিন্তা করেন, আপনাকে প্রশ্নে মনে করেন বলে দিচ্ছে যে আপনি 15 সেকেন্ডই গতিশীল হবেন, আপনাকে এরকম বলে দিচ্ছে, তাহলে আপনার এই 15 সেকেন্ড নির্দিষ্ট হয়ে গেল না, রাইট? অন্য প্রশ্ন যদি বলে 20 সেকেন্ড, তাহলে তার জন্য 20 সেকেন্ড নির্দিষ্ট। আরেক প্রশ্ন যদি বলে 10 সেকেন্ড, তার জন্য 10 সেকেন্ড নির্দিষ্ট। মানে যা বলে দিবে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে হিসাব করতে হবে। এখানে তো আমার কিছু করার নাই। নতুন করে অঙ্ক বানাইতে গেলে ডিফারেন্ট কথা, বা পরীক্ষায় তো নতুন অঙ্ক বানাইতে দিবে না, আপনাকে অঙ্ক করতে দিবে, রাইট? পরীক্ষায় আপনাকে যেই সময় ফ্রেম বলবে সেই সময় ফ্রেম আপনার জন্য নির্দিষ্ট। এখন মনে করেন 3টা প্রশ্ন আসছে, একটা প্রশ্ন 10 সেকেন্ড বলছে, আরেকটা প্রশ্ন 15 সেকেন্ড বলছে, আরেকটা প্রশ্ন 20 সেকেন্ড বলছে। কোন প্রশ্নের জন্য শেষ বেগ কত হবে এটাকে আপনি ইচ্ছা মতো ঠিক করতে পারবেন? 10 সেকেন্ডের জন্য একরকম শেষ বেগ আসবে, শেষ অবস্থান আসবে। 15 সেকেন্ডের জন্য সেরকম আরেক রকম শেষ বেগ, শেষ অবস্থান আসবে। এবং 30 সেকেন্ডের জন্য ভিন্ন একরকম শেষ বেগ এবং শেষ অবস্থান আসবে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারতেছি? সো দ্যাট মিনস আপনি ভালো মতো চিন্তা করে রাখেন, যদি আপনাকে একটা ঘটনা শুরু করে দেওয়া হয় এবং সেই ঘটনার কতক্ষণ ধরে আপনি কাজ করবেন নির্দিষ্ট করে দেওয়া হয়, তাহলে ইউ এবং টি নির্দিষ্ট, আপনার কাছে অজানা রাশি কি? ভি। শেষ বেগ কত আপনি বের করতে চান, ব্যাপারটা এরকম না? সো দিস ইজ ওয়াই এই যে ত্বরণের সমীকরণটা আমরা বের করলাম, এই ত্বরণের সমীকরণের মধ্যে টি আপনাকে আমি বলে দিছি, ইউ আপনাকে আমি বলে দিছি, আপনার কোনটা জানার ইচ্ছা হবে? ভি জানার ইচ্ছা হবে। তাহলে আমি যদি এখন এই সমীকরণ থেকে ভি জানার ইচ্ছা থেকে ভি বের করার জন্য একটা সমীকরণ বের করি, সেটা হবে আমাদের গতির সমীকরণ। কারণ বস্তু যদি গতিশীল না হয় তাহলে তো আপনার শেষ বেগ আসবে না। আসবে বস্তুকে যদি আপনি 80 সেকেন্ড সময় অ্যালাউ না করেন যে ভাই তুই 80 সেকেন্ড ধরে দৌড়া, তাহলে তো শেষ বেগ আসবে না। আসবে? আমি কি বুঝাইতে পারছি গতির সমীকরণ কিভাবে আসছে? ত্বরণের এই সংজ্ঞা থেকে আমরা তখন কি করতে পারি, যেহেতু আমরা বুঝতে পারতেছি আমরা কি বের করতে যাচ্ছি, আমরা শেষ বেগ বের করতে চাচ্ছি, তাহলে আমার এমন একটা সমীকরণ লাগবে যেখানে শেষ বেগ কোনো গুণ আকারে বা ভাগ আকারে নাই। তো আমি তখন কি করবো, 80টাকে এ এর সাথে আর গুণ করে দিব, তাহলে এটি হয়ে যাবে বাম পক্ষে। আমি লিখবো এটি ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ। আর যেহেতু আমি ভি বের করতে চাচ্ছি ইউ না, ইউ বের করতে চাইলে আমি ভি ওই পাশে নিয়ে যেতাম,
মানে আমি তো ভি বের করতে যাচ্ছি, তাহলে আমার জন্য আসবে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই হচ্ছে আমাদের গতির প্রথম সমীকরণ, সুষম ত্বরণে গতিশীল কোন বস্তুর প্রথম সমীকরণ। বুঝতে পারছি? এখানে অবশ্যই কনসিডারেশন হচ্ছে ভাই, যে বস্তুটা যে যাইতেছে এই বস্তুর ত্বরণটা কিরকম ত্বরণ? সুষম ত্বরণ। এই ত্বরণটা হচ্ছে অবশ্যই সুষম ত্বরণ। সুষম ত্বরণ ছাড়া আমরা এই ঘটনা করতে পারবো। সুষম বেগ মানে কি ছিল? সমবেগ মানে কি ছিল? না, ভীষণ ইউ, ঠিক আছে, এটা একটা 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 কেস, কিন্তু তার মানে হচ্ছে বেগের মান এবং দিক কোনোটাই পরিবর্তিত হইতে পারবে না। তাহলে সুষম ত্বরণ কি হবে? যেই ত্বরণের মান এবং দিক কোনোটাই পরিবর্তিত হইতে পারবে না। ঠিক আছে, তো ত্বরণ কয় রকম পাবো তাহলে আমরা? অ্যাটলিস্ট দুই রকম, একটা সুষম ত্বরণ আর একটা অসম ত্বরণ। বুঝতে পারছি? আমি এখনই এই গতি সমীকরণটা করাই দিলাম, কারণ এটা সরাসরি কোথা থেকে আসে? ত্বরণের সংজ্ঞা থেকে আসে এবং সুষম ত্বরণের সংজ্ঞা থেকে আসে। ঠিক আছে, আচ্ছা, এখন এই গতি সমীকরণে কয়টা রাশি আছে বলেন তো? তিনটা। বেগ আছে দুই রকমের, চারটা। ঠিক আছে, চারটা আপনি বলতে পারেন যে চার রকমের সিম্বলিজম ইউজ করছে, সংকেত ইউজ করছে, কিন্তু আসলে রাশি কয়টা? তিনটা। একটা হচ্ছে বেগ, এটা শেষ বেগ, আর এটা আদি বেগ, এটা একটা রাশি। আরেকটা কি? ত্বরণ, এই যে এটা একটা রাশি, এবং আরেকটা হচ্ছে এই যে গতিকাল বা সময় টাইম। এই টোটাল তিনটা রাশি। এই সমীকরণে কয়টা পদ আছে? তিনটা পদ। একটা হচ্ছে ভি, বাম পক্ষে একটা পদ ভি, ডান পক্ষে দুইটা পদ, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে এটি। পদ মানে কিন্তু সমস্ত, মানে প্লাস আর মাইনাসের মাঝখানে যা যা বসে তার সবই একটা সমীকরণের পদ। ঠিক আছে, তো এই সমীকরণে কয়টা রাশি? তিনটা। কয়টা পদ? এগুলো কিন্তু এমসিকিউ তে প্রশ্ন আসবে। ঠিক আছে, হ্যাঁ, অনেকে এটাকে চারটা রাশি বানায় ফেলবে। ওই যে তোমরা একটু আগে যেটা চিন্তা করলা যে ভি একটা রাশি, ইউ একটা রাশি, বাট বুঝতে হবে ভি হচ্ছে বেগ, ইউ হচ্ছে বেগ, একটা আদি বেগ আর একটা শেষ বেগ। মনে করো তোমার কাছে হচ্ছে কি এখন 10 টাকা আছে, কিছুক্ষণ পর তুমি 5 টাকা দিয়ে কলম কিনছো, এখন কয় টাকা আছে? 5 টাকা। তোমার কাছে কি এখন টাকার পরিমাণ চেঞ্জ হয়েছে, কিন্তু টাকার জায়গায় ডলার আসছে? আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? তোমার কাছে ভিন্ন ধরনের সম্পদ, হ্যাঁ, তুমি 5 টাকার বিনিময়ে একটা কলম পাইছো, সেই কলম একটা ভিন্ন ধরনের সম্পদ, কিন্তু এটা 5 টাকার বিনিময়ে পাইছো, তাই না? আমি কি বলতে পারি না তোমার কাছে এখনো 10 টাকার সম্পদ আছে? 5 টাকার একটা কলম আর বাকি 5 টাকা ক্যাশ আছে, আছে না? সো তোমার ওই সম্পদ তো চেঞ্জ হয় না। এটা আমরা আবার কয়েকদিন পরে এই জিনিসটা দিয়ে বুঝাবো শক্তির সংরক্ষণশীলতার নীতি। এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয় মাত্র, কিন্তু শক্তি সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। ঠিক আছে, ওইসব আলোচনায় পরে আসবো, বাট এই ব্যাপারগুলোকে খুব খেয়াল রাখতে হবে যে প্রশ্ন যদি এটা এমসিকিউতে আসে, নিশ্চয়ই খেয়াল রাখবে যে চারটা রাশি, এটা একটা অপশন থাকবে এবং তোমার চারটা দিতে ইচ্ছা করবে, কিন্তু এখানে রাশি কয়টা? তিনটা। বেগ, ত্বরণ এবং সময়। এই জন্য হ্যাঁ, না, এখানেও কথা আছে, চলক চারটা না। চলক কাকে বলি আমরা? যার মান পরিবর্তিত হয়। কারেক্ট? তুমি যখন বলতেছো সুষম ত্বরণ, তখন কি তোমার এ পরিবর্তিত হচ্ছে? হয়েছে না? আবার দেখো, আমরা যখন ঘটনা শুরু করে দিছি তখন আমার আদিবেগকে নির্দিষ্ট হয়ে গেছে, তাহলে এই আদিবেগ ইউ কি পরিবর্তিত হচ্ছে? তাহলে আমার দুইটা তথ্য এখানে ধ্রুবকই, একটা হচ্ছে সুষম ত্বরণ আর একটা হচ্ছে আদিবেগ। এই দুইটা এই সমীকরণের জন্য ধ্রুবক। তাহলে চলক কয়টা? দুইটা। একটা হচ্ছে গিয়ে বেগ, শেষ বেগ, আর একটা হচ্ছে সময়। কারণ তুমি চাইলে 20 সেকেন্ড ধরে গতিশীল দেখতে পারো, 20 সেকেন্ড ধরে দেখলে শেষ বেগ একরকম আসবে, 30 সেকেন্ড ধরে দেখলে শেষ বেগ অন্যরকম আসবে, তাই না? তাহলে এই দুইটা হচ্ছে চলক, কিন্তু সুষম ত্বরণ বলে দিলে আমার এখানে ধ্রুবক কয়টা? দুইটা। বুঝতে পারছি? এবং এইখানে যেহেতু 3 রকম রাশি, শেষ বেগ মানে বেগ, ত্বরণ এবং সময়, তাই এই সমীকরণকে অনেক সময় বেগ, ত্বরণ ও সময়ের সম্পর্ক হিসেবে উল্লেখ করা হয়। বেগ, ত্বরণ ও সময়ের মধ্যে সম্পর্ক। বুঝতে পারছি? সবসময় ধরো চলক কাকে বলে? যার মান চেঞ্জ হয়, তাই না? সুষম ত্বরণে ত্বরণের মান চেঞ্জ হবে না। তাহলে সুষম ত্বরণের মধ্যে ত্বরণ কি? ধ্রুবক। তাহলে এইখানে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এর মধ্যে এটা কি একটা
ধ্রুবক বলতে পারি। আবার একটু আগে এটা বুঝাইলাম আমরা, যেহেতু ঘটনা শুরু হয়ে গেছে, ঘটনা শুরুর মুহূর্তে তার যে আদিবেগ ইউ, এটাও কি আর চেঞ্জ হবে? তাহলে এটাও কি হয়ে গেল? ধ্রুবক। তাহলে ইউও কি ধ্রুবক। তাহলে যারা ধ্রুবক না তারাই কি চলক। দেখো এইদিকে কারা কারা চলক তাহলে? ইউ এবং এ এখানে ধ্রুবক, কিন্তু শর্ত কি? সুষম ত্বরণ বলা থাকতে হবে। সবসময় তো আর ত্বরণ, ধরো অসম ত্বরণ থাকতে পারে না। একটা গাড়ি চিন্তা করো, রাস্তার মধ্যে গাড়ি চলতেছে, সবসময় কি এক্সেলারেটর একভাবে চাপে না, আবার ব্রেকও সবসময় একভাবে চাপে? কখনো কখনো হার্ড ব্রেক করে ফেলে, কখনো কখনো আস্তে আস্তে ব্রেক করে না? তাহলে প্রত্যেক ক্ষেত্রে ত্বরণ কি চেঞ্জ হচ্ছে না? এটা ত্বরণের মান চেঞ্জ হচ্ছে। আবার চিন্তা করো, একটা গাড়ি ডান দিকে মোচড় নিতেছে, তখন তার ত্বরণের দিক চেঞ্জ হচ্ছে না? মান ঠিক থাকলেও দিক চেঞ্জ হচ্ছে না? তাহলে এই সকল ক্ষেত্রে তো ত্বরণ সুষম ত্বরণের ক্ষেত্রে আমরা যতগুলো গতির সমীকরণ নিয়ে কাজ করব আমাদের 9-10-এ সবগুলো কিসের জন্য হয়? কিন্তু তার মানে এই না যে পরীক্ষায় এমসিকিউ তে শুধু সুষম ত্বরণ দিয়ে প্রশ্ন করবে, পরীক্ষায় এমসিকিউর মধ্যে অসম ত্বরণ দিয়ে প্রশ্ন করতে পারে। কিভাবে প্রশ্ন হতে পারে মনে করো, বললো অসম ত্বরণে গতিশীল বস্তুর জন্য v = u + at সমীকরণে চলক কয়টা? এমসিকিউ আসলো, কয়টা চলক হবে? সাবাস, 3টা। কারণ বস্তু অসম ত্বরণ, অসম ত্বরণ মানে কি? এই একটা চলক, আর ভি আর টি তো আগে থেকেই চলক হয়ে আছে না? তাহলে চলক কয়টা? 3টা। কিন্তু সুষম ত্বরণের সমীকরণে v = u + at সমীকরণে কয়টা চলক? 2টা। সুষম ত্বরণের জন্য একটা ভি, একটা। বুঝাইতে পারছি? এই ধরনের এমসিকিউ কোনো গাইডে আসে না, মানে কোনো গাইডে দেওয়া নাই, টিচাররাও সাধারণত এভাবে পড়ান না, কিন্তু পরীক্ষায় এরকম টাইপের প্রশ্ন দিয়ে দেন এবং তখন ছেলেমেয়েরা আটকে যায়। বুঝতে পারছো? এই জন্য আমি একটু সময় নিয়ে ত্বরণের সংজ্ঞাটা পড়াচ্ছি এবং এটাকে যে বেগ, ত্বরণ এবং সময়ের সম্পর্ক, এটা কেন বললাম? পরীক্ষায় সবসময় সরাসরি বলে দিবে না v = u + at হাবি যাবি, বলবে বেগ, ত্বরণ এবং সময়ের সম্পর্কের মধ্যে নিচের কোনটি ধ্রুবক। তোমাকে তখন বুঝতে হবে যে বেগ, ত্বরণ আর সময়ের সম্পর্ক মানে v = u + at সমীকরণের কথা বলতে। কারণ গতির আরো সমীকরণ আছে না? পড়ছো না? s = ut + half at স্কয়ার সমীকরণ আছে, v² = u² + twice a সমীকরণ, এগুলো দেখাবো আমি একটু পরে। আরো সমীকরণ আছে না? সো এই জন্য এই ব্যাপারটা খুব খেয়াল রাখতে হবে, খুব কেয়ারফুল থাকতে হবে। একটা থাকবে আদিবেগ, আর কেউ থাকবে না। কারণ শুনো, আদিবেগ সব ক্ষেত্রেই ধ্রুবক থাকবে, কারণ একবার ঘটনা শুরু হয়ে গেলে আদিবেগ আর চেঞ্জ করার সুযোগ। আমি কি বুঝাইতে পারছি এই পর্যন্ত? এখানে এই তো সাবাস। যদি আদিবেগ দেওয়া না থাকে প্রশ্নে, তাহলে ধরে নিতে হবে বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। ধরো আদিবেগ বেরও করতে বলে নাই এবং আদিবেগ দেওয়াও নাই, ফিজিক্সে যদি কোনো কিছু দেওয়া না থাকে তার মানে ধরে নিতে হয় সেটা স্বাভাবিক, সেটা স্বাভাবিক। এখন স্বাভাবিক ভাবে সেটা স্থির না, সেটা কি স্বাভাবিক। এখন স্বাভাবিক ভাবে আপনার সামনে যত বস্তু আছে ওরা কি গতিশীল না স্থির? স্থির না? ওরা গতিশীল করতে হলে আপনার কি বাইরে থেকে টোকা মারতে হবে, টোকা মাইরা তারা সরাইতে হবে, তারপর গতিশীল করতে হবে। ব্যাপারটা এরকম না? তো এই জন্য মাথায় রাখবেন, যদি কখনো আদিবেগ দেওয়া না থাকে এবং আদিবেগ বেরও করতে বলে নাই, তার মানে আদিবেগ কত? ঠিক আছে? যখন হচ্ছে যে v = u হচ্ছে, তখন এই সূত্র অনুসারে তাহলে আবার এই সূত্র তখন কাজই করবে না। দেখো, যদি u = v হয় তখন কি ত্বরণ আসে? ত্বরণের অস্তিত্ব থাকে? ত্বরণের যদি অস্তিত্ব না থাকে তুমি কি এই লাইনটা লিখতে পারবা? তাহলে কিভাবে লিখতে পারবা? এক্স্যাক্টলি, লিখতে যদি না পাও তাহলে এই লাইনে আসবে না, আসবে? তাহলে এত 3 নাম্বার লাইনে কেন যাবো যদি প্রথম লাইন না থাকে? বুঝছো না জিনিসটা? এটা মাথায় রাখবো। সমবেগ থাকলে কখনোই এই সমীকরণ আসবে না। সমবেগের মধ্যে ত্বরণের সংজ্ঞাই আসবে না, ত্বরণ তো নাই। তুমি তার মধ্যে ত্বরণ সংজ্ঞা কেমনে দিবা? বেগ আছে, বেগের পরিবর্তন নাই। বুঝতে পারছি? তাহলে ত্বরণ কিসের উপর নির্ভরশীল? সাবাস, এটাও কিন্তু এমসিকিউর প্রশ্ন। ত্বরণ কিসের উপর নির্ভরশীল? বেগের পরিবর্তন। এবং কোন বেগ? থ্যাংক ইউ। অসমবেগের পরিবর্তনের উপর নির্ভরশীল। এই ছোট ছোট ব্যাপারগুলাই পরীক্ষায় নাম্বার খায় ফেলে। বুঝছো? আচ্ছা, এখন অসমবেগের পরিবর্তনের হারটি কেন বললাম? বলতে পারো, আমি এইভাবে বলতে চুজ করছি, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এই যে, যেহেতু আমরা গতির একটা সমীকরণ দেখে ফেললাম না, এই সমীকরণের একটা বিশেষ ক্ষেত্র আছে। বিশেষ ক্ষেত্র হচ্ছে যদি
ইউ সমান 0 মিটার পার সেকেন্ড হয়, অর্থাৎ বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, কিন্তু অবশ্যই সুষম ত্বরণে। কারণ সুষম ত্বরণে না বললে তো আর এই ঘটনা ঘটবে না, ঘটবে। আর আপনি চিন্তা করে দেখেন, একটা বস্তু স্থির অবস্থায় আছে, ও যাত্রা শুরু করছে, মানে অবশ্যই ত্বরণ আছে। আদিবেগ যার 0, সে যাত্রা শুরু করছে, মানে বেগ চেঞ্জ হয়ে গেছে না? বেগ তো 0 নাই, আছে, অবশ্যই তার ত্বরণ আছে। এই ত্বরণটাকে সুষম না অসম যায় না তো, না বললে জানি। এই জন্য এই কথাটা বলে নেওয়া ভালো যে যদি ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড হয়, অর্থাৎ বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, কিন্তু কিভাবে? সুষম ত্বরণে। তাহলে আমাদের সমীকরণ v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি এর জায়গায় আমরা ইউ এর মান কত পাইছি? 0 পাচ্ছি না? যেহেতু ইউ ইকুয়ালস টু 0, তাই v ইকুয়ালস টু কি বলতে পারি আমি? এটি। ইউ এর মান তো 0, তাহলে তো দুটো বসানোর দরকার নাই, আছে। v ইকুয়ালস টু এটি বলা যায়। আবার এ তো সুষম ত্বরণ, সুষম ত্বরণ মানে কি? ধ্রুবক। তো যেহেতু এ ধ্রুবক, সুতরাং বি সমানুপাতিক টি বলা যায়। ধ্রুবক উঠাই দিলে সমীকরণ কি সমানুপাতিক সম্পর্কে চলে আসে না? এটাই হচ্ছে বিশেষ ক্ষেত্র। সুতরাং স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল বস্তুর শেষ বেগ তার গতিকালের সমানুপাতিক। গতিকালের আচ্ছা, এখান থেকে এই লাইনটা দিয়েও এমসিকিউ অনেক সময় আসে। কিভাবে এমসিকিউ আসে? তারা বলে, ধরে নেই দুইটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, দুজনের ত্বরণ একই। যদি গতিকাল দ্বিগুণ করা হয়, তাহলে শেষ বেগ কত হবে? দ্বিগুণ হবে। কারণ গতিকালের সাথে বেগের সম্পর্ক কিরকম? সমানুপাতিক। বুঝতে পারছি? অবশ্যই। যদি দুইটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে এবং তাদের দুজনের ত্বরণ একই হয়, তাহলে যদি গতিকাল দ্বিগুণ করা হয়, শেষ বেগ কয় গুণ হবে? দ্বিগুণ হবে। তার কারণ হচ্ছে বেগ আর সময় সম্পর্ক কিরকম? সমানুপাতিক। বুঝাইতে পারছি? গতিকাল দ্বিগুণ করা হয় মানে কি? প্রথমে একটা বস্তুকে আপনি 5 সেকেন্ড যেতে দিচ্ছেন, পরে একই বস্তুকে আপনি 10 সেকেন্ড যেতে দিচ্ছেন। তাহলে প্রথম 5 সেকেন্ড পরে যে বেগ আর 10 সেকেন্ড পরের যে বেগ, এই বেগের অনুপাত কত? 2। কারণ সময়ের অনুপাত কত? 2। বুঝাইতে পারছি? যদি আমি বলি ভি সমানুপাতিক টি, এই কথাটার আসলে গুড়ো অর্থটা কি? শানে নজুল কি? গুলো অর্থ মানে শানে নজুল কি? ভি সমানুপাতিক টি এর শানে নজুল কি? শানে নজুল হচ্ছে যদি একটা বস্তু t1 সেকেন্ড সময়ে v1 বেগ অর্জন করে এবং t2 সেকেন্ড সময় পরে v2 বেগ অর্জন করে, এবং শর্ত হচ্ছে সেই বস্তুর আদিবেগ কত? 0, সেই বস্তুর ত্বরণ নট 0 এবং ধ্রুবক। ত্বরণ 0 হইলে তো ভাই এই কাহিনী আসবেই না। আসবে? যদি ব্যাপারটা বুঝছো, যদি ত্বরণ 0 হইতো তাহলে v1 ইকুয়ালস টু কি? v2 হইতো না? সমবেগ হইতো। তার মানে কি v1 ইকুয়ালস টু v2 হইতো। কিন্তু ত্বরণ যদি 0 না হয়, তখন এই কথাটা শানে নজুল হচ্ছে t1 বাই t2 অনুপাত যা v1 বাই v2 অনুপাত। এর মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড থেকে শুরু হচ্ছে স্থির অবস্থা। এই সুষম ত্বরণে শুরু হবে, কিন্তু অসম ত্বরণ শুরু হবে। হ্যাঁ পারে, কিন্তু তখন এই ত্বরণ খাটবে না, এই জন্যই তখন এটা ঘটবে না। বাট যেহেতু এখানে সুষম ত্বরণ বলছে, সুষম ত্বরণ পেলেই এটা অসম ত্বরণ হতে বাধা নাই, কেউ তো মানা করে নাই, হইতেই পারে। তখন জাস্ট আমি এটা আর কাজ করতে পারবো না। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে?
ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে গতির যে সমীকরণ v ইকুয়ালস টু u প্লাস এটি আছে, সেই v ইকুয়ালস টু u প্লাস এটি কোথেকে আসছে? ত্বরণের স্বাভাবিক সংজ্ঞা থেকে আসছে। এবং সেখানে ত্বরণটাকে যদি আমরা সুষম ত্বরণ করে ফেলি তাহলে ত্বরণটা কি ফিক্সড হয়ে যায়, এবং সেই ফিক্সড ত্বরণের জন্য আমরা আসলে এরকম একটা বিশেষ ক্ষেত্র পাই। বিশেষ ক্ষেত্রে আমার আদিবেগ কি? শূন্য। বুঝাইতে পারছি ভাইয়ারা? কোনো কনফিউশন আছে? তাহলে এখন আমরা যেটা করবো ত্বরণের সংজ্ঞা সমূহ, ত্বরণের প্রকারভেদ গুলোকে দেখবো। কারণ সুষম ত্বরণ, অসম ত্বরণ এই কথাগুলো যেহেতু আসতে বারবার করে, ত্বরণের প্রকারভেদ দেখবো। এই যে সমানুপাতিক মানেই তো এইটা, সমানুপাতিক মানে এই কথা নয় না? এটা কেমন এসে বুঝেন নাকি তাও বুঝেন না? আচ্ছা দেখাই দেই, তাও বুঝে দেখাই দেই। এই ঘটনাটা মানে হচ্ছে আপনার একটা বস্তুর আদিবেগ কত? শূন্য। t1 সেকেন্ডে বেগ কত পাইছেন? v1। তাহলে v1 ইকুয়ালস টু a ইনটু কত? সূত্র এরকম আসবে না বসাইলে? আবার যখন বেগ v2 তখন আপনার জন্য সমীকরণ কি? a ইনটু t2, তাই না? আপনি এটাকে 1 নম্বর সমীকরণ দেন, আপনি এটাকে 2 নম্বর সমীকরণ দেন। 1 নম্বর সমীকরণে দিয়ে 2 নম্বর সমীকরণে ভাগ করেন। ভাগ করলে কি হবে? v1 বাই v2 a কাটা t1 বাই, এটার মানেই হচ্ছে সুতরাং v ইজ সমানুপাতিক t, কিন্তু শর্ত কি? u ইকুয়ালস টু 0 এবং a ধ্রুব, a নট 0। এই শর্ত ছাড়া ঘটনা ঘটানো যাবে? বুঝতে পারছি? অবশ্যই। গতির জিনিসপত্র এই জন্য কঠিন লাগে, কারণ এরকম টাইপের খুব ছোট ছোট সংজ্ঞা থেকে ছোট ছোট কেস দিয়ে এমসিকিউ দিয়ে দেয়, সিকিউ প্রশ্নে অঙ্ক সলভ করতে পারে, বুঝছেন? কিন্তু এগুলো ঠিকঠাক মতো প্র্যাকটিস করা থাকলে দেখবেন তখন সমস্যা হচ্ছে না, ইনশাআল্লাহ। তাহলে এখন যেটা করব আমরা ত্বরণের প্রকারভেদ। প্রথম ত্বরণের প্রকারভেদের নাম কি হবে? সুষম ত্বরণ। তাহলে সুষম ত্বরণ কাকে বলবো? বস্তুর গতিকালে যদি ত্বরণের মান এবং দিক উভয়ই অপরিবর্তিত থাকে, বস্তুর গতিকালে যদি ত্বরণের মান এবং দিক উভয়ই অপরিবর্তিত থাকে, তখন সেই ত্বরণকে সুষম ত্বরণ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। সুষম ত্বরণের ইংলিশ হচ্ছে, আমি আগের দিন বলেছিলাম হয়তো বা বলি নেই, মনে থাকে না আসলে। সুষম মানেই হচ্ছে ইউনিফর্ম আসবে, আর ত্বরণ কি? এক্সিলারেশন। সুষম ত্বরণের একটা উদাহরণ বলেন আমাকে। যে কোনো ত্বরণ না, অভিকর্ষ ত্বরণ যদি অল্প উচ্চতা থেকে আমরা চিন্তা করি, তাহলে অভিকর্ষ ত্বরণকে মোটামুটি ভাবে সুষম ত্বরণ বলা যায়, কারণ অভিকর্ষ ত্বরণের মান এবং দিক দুটারই পরিবর্তন হয় না। কিন্তু এটা অল্প দূরত্বের জন্য ভাইয়া, বেশি দূরত্বে গেলে আবার সমস্যা আছে। অনেক বেশি উপর থেকে যদি পড়া শুরু করে কোনো বস্তু, তাহলে তার অভিকর্ষ ত্বরণের মান 9.8 হয় না।
আবার এটা আমরা হচ্ছে গিয়ে যখন আপনাদেরকে ওই যে মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে, হ্যাঁ, বিষুবীয় অঞ্চলে, মেরু অঞ্চলে জি এর মান সবসময় সমান থাকে না। উচ্চতার পরিবর্তনের জন্য জি এর মান চেঞ্জ হয়, মাটির ভিতরে গেলে জি এর মান চেঞ্জ হয়, পাহাড়ের উপরে গেলেও জি এর মান চেঞ্জ হয়। এই জন্য আমরা বলবো, যদি উদাহরণ হিসেবে লিখি, স্বল্প উচ্চতা থেকে পতনশীল বস্তুর ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। মুক্তভাবে অবশ্যই স্বল্প উচ্চতা লিখতে হবে, আবার অবশ্যই মুক্তভাবে পরন্ত বস্তু লিখতে হবে। মুক্তভাবে বলতে তাকে কেউ বাধা দিচ্ছে না, বাতাসের বাধা নাই, কেউ সুতা দিয়ে টান দিচ্ছে না, কোনো ঝামেলা করতেছে না, ওরে ওর মতো পড়তে দিচ্ছে। ওইটা তো আছেই, প্রসঙ্গ কাঠামো ছাড়া তো আর বস্তু পড়বে না। প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা, অন্য কিছু তো না। প্রসঙ্গ কাঠামো হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা, তাই না? তো স্থানাঙ্ক ব্যবস্থা তো সবসময় থাকবে। স্বল্প উচ্চতা থেকে মুক্ত হয়ে পতনশীল বস্তুর ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে উদাহরণ, ঠিক আছে? এখানে অবশ্যই স্বল্প উচ্চতা থেকে বলতে হবে, কারণ উচ্চতা পরিবর্তন হয়ে গেলে জি এর মান চেঞ্জ হয়ে যাবে, তো তখন তার জি এর মান চেঞ্জ হলে তার সুষম ত্বরণ থাকে না, থাকে না। আবার মুক্ত হবে বলতে হবে, কারণ মুক্ত হবে যদি না পড়ে, মনে করো বাতাসের বাধা আছে, বাতাসের একটা ফ্রিকশন বা ঘর্ষণ আছে, তাহলে তো সে ধাপ ধাপ করে পড়বে না, সে তো একটু আটকায় আটকায় পড়বে। ওই যে প্যারাশুট যখন খুলে পড়তেছে ওই সময় চিন্তা করো, তাই না? আবার বাতাসের ঘনত্ব কি সব জায়গায় একই রকম? উপরে গেলে বাতাসের ঘনত্ব কম, নিচে বাতাসের ঘনত্ব বেশি। আবার যেখানে টেম্পারেচার বেশি ওখানে বাতাসের ঘনত্ব কম, টেম্পারেচার কম হলে বাতাসের ঘনত্ব বেশি। সো এক এক জায়গায় বাতাসের ঘনত্ব এক এক রকম হলে বাধাও কি এক এক রকম হবে। তো এই জন্য মুক্ত হবে কথাটা বলতে হবে। ক্লিয়ার করতে পারছি ভাইয়ারা? কোনো কনফিউশন আছে? ভাইসা আপু বুঝতে পারছো? হুজাইফা বুঝতে পারছো? সব মিল হয়ে গেছে। আর কি পড়বে না? তাইলে ওরে বললো যে কালকে যেন অবশ্যই ক্লাসে আসে, এত ঘুম তো, ঠিক আছে? ওকে বললো যে নাহিয়ান ভাই ইয়াদ করছে, কালকে যেন অবশ্যই চেহারা দেখায়। কারণ এই যে এই জিনিসপত্রগুলা ধরো, ঠিক আছে, ভিডিও ক্লাসে দেখবে, কিন্তু ভিডিও ক্লাসে দেখা পরে কোয়েশ্চেন করতে গেলে তো সমস্যা, তাই না? তো হ্যাঁ, গ্রুপে করে দিবে, কিন্তু স্টিল এই যে ধরো এখন আমরা কথা বলতে বলতে প্রশ্ন করতেছি, এটার মধ্যে একটা জামাতে যে কোনো কিছুর মধ্যে বরকত আছে। বরকত সবসময় এটা মাথায় রাখবা। দিস ইজ ওয়াই ধরো মজলিসে বসতে বলা হয়েছে, দিস ইজ ওয়াই এই 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 ব্যাপারটা দরকার, এইখানে অন্যরকম বরকত আছে। ধরো এমনিতে তো রোজার মাস, তার উপর আমরা যেহেতু শুদ্ধ জ্ঞানের চর্চা করতেছি, শিওর থেকে আশেপাশে ফেরেশতারা ঘুরঘুর করতেছে, অবশ্যই করতেছে, করা উচিত। সো ব্যাপারটা এরকম, ঠিক আছে? মাইশা কোনো কোয়েশ্চেন আছে? অনুপম প্রশ্ন আছে কোনো? মিনান? সাবাস, আচ্ছা। তো আমরা সুষম ত্বরণ বুঝতে পারছি, তাহলে অসম ত্বরণ কি হবে? কি পরিবর্তিত হয়? কি সব যে বলতেছো? যদি বস্তুর গতিকালে, এটা লিখলাম না, ঠিক আছে, ত্বরণের মান অথবা দিক অথবা উভয়ই পরিবর্তিত হয়। একটু আগে কি বলছিলাম? সুষম ত্বরণে ত্বরণের মান এবং দিক উভয়ই। আর এবার বলতেছি মান অথবা দিক অথবা উভয়ই। শুধু মান হতে পারে, দিক হতে পারে, আবার দুইটাই চেঞ্জ হতে পারে, তাও অসম ত্বরণ। অসম মানে কি? সমান না। দিক তো সমান না, দিক সমান আছে, তাহলে সমান কেমনে বলতে পারবো? বুঝো নাই? সমান, আচ্ছা এটা তো তোমরা এখনো পড়ো নাই, এটা ইন্টারে উঠে পড়বা অথবা হায়ার ম্যাথের ভেক্টরে পড়বা। দুইটা ভেক্টর রাশি সমান হওয়ার শর্ত হচ্ছে তাদের মান ঠিক থাকতে হবে, দুজনের মান একই থাকতে হবে এবং দিকও একই থাকতে হবে, তাছাড়া সমান ভেক্টর বলা যাবে। বুঝছো? কারণ ভেক্টর রাশি প্রকাশ করার জন্য কি কি দরকার? সমান হওয়ার জন্য কি কি সমান হতে হবে? দুইটাই সমান হতে হবে। একটাও সমান না হইলে ভেক্টর রাশিকে সমান বলা যাবে না। ঠিক আছে?
ওকে, ভেরি গুড। অসম ত্বরণ তাহলে বুঝতে পারছি, এবং অসম ত্বরণের উদাহরণ ভাই বুড়ি বুড়ি কোটি কোটি। একটা গাড়ি ঘুরতেছে, গাড়ি যাইতে যেতে ব্রেক করতেছে, এক্সেলেটার চাপতেছে, অনেক রকম উদাহরণ দেওয়া যাবে না? তো এটার উদাহরণ আর আমি আলাদা করে দিলাম। ওকে, এবার আমাকে বলো গড় ত্বরণ কাকে বলবো? ত্বরণের যোগফলকে? ত্বরণের আবার যোগফল, বাহ চমৎকার। তৌসিফ, তুমিও যে খুব ভালো পারো তা কিন্তু না, ঠিক আছে? এবারে আমিও যে ভালো পারি তাও না, কিন্তু অবশ্যই সম্ভব। আমি অনেক কিছু পারি না, ঠিক আছে, আসলে আমি অনেক কিছু পারি না, এবং এই জন্য তোমাদের পড়াইতে আসার আগে আমি প্রতিদিন সকালবেলা পড়ে আসি। হ্যাঁ, ভোর রাত আমি চেষ্টা করি অ্যাটলিস্ট, সকালে না হলে আগের দিন রাতে বেলা পড়ে আসতে, যে আমি আজকে তোমাদেরকে এতটুকু জিনিস পড়াবো। এটা করতে হবে। দেখো, এটা আমি আগের দিনও বলছিলাম, পড়াশোনার প্রতি একটা দরদ রাখতে হবে ভাই। পড়াশোনা মানে তুমি পড়াশোনাকে ভালোবাসলে পড়াশোনা তোমাকে ভালোবাসবে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। নিউটনের তৃতীয় সূত্রেই তো বলা আছে, প্রতিটি ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। এখন তোমাদের কাছে মনে হয় যে ভাইয়া এত পড়ি আমি তো সব ভুলে যাই, মনে তো থাকে না। ওই যে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া, তুমি মনে রাখার চেষ্টা করতেছো, আর তোমার মন তোমাকে ভুলাই দেওয়ার চেষ্টা করতেছে। কেন? কারণ তুমি যে পড়ছো ওই পড়াটা এনাফ না, দরদ দিয়ে পড়ো নাই, বা যে কোনো কারণে ওই পড়াটা এনাফ হয় নাই। সোজা কথা, তোমার মন তোমাকে, বা তোমার মাইন্ড বলো, তোমার সাইকোলজি বলো, তোমার ব্রেইন বলো, তোমাকে ওইটা যোগ্য করবে। এই জন্য তোমাকে বারবার ভুলাই দেয়, এবং তুমি যেন আরেকবার পড়ো, তুমি যেন আরেকবার পড়ো, তুমি যেন আরেকবার পড়ো। দিস ইজ ওয়াই দেখবা, ধরো ইবাদত করতেছো, 2 দিন ইবাদত বন্ধ রাখো, আল্লাহ এমন বাস দিবে, একদম সরাসরি আবার এসা দিয়ে কান্নাকাটি করো, ঠিক আছে? আবার বেশি কান্নাকাটি করলে আরো বাস দিবে। কেন জানো? কারণ তোমার ডাক পছন্দ হয়েছে তার। হ্যাঁ, এটাও বলা আছে যে তোমাকে যখন কষ্ট বেশি দিচ্ছে, দ্যাট মিনস মানে আল্লাহ চায় তুমি বারবার ডাকো। মানে ধরো তুমি যে ধর্মেই আসো না কেন, তোমার সৃষ্টিকর্তা চায় তুমি তাকে বারবার ডাকো। এবং ব্যাপারটা হচ্ছে কি, দেখো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, সৃষ্টিকর্তার ধারণাটা এরকম না যে হি নিডস আস টু প্রে, হি ডাজন্ট নিড আস টু প্রে। সে কেন চায় আমি তাকে ডাকি? কারণ সে আমাকে ভালোবাসে। দিস ইজ দ্য টিকেট, মানে এটা সে নিয়ম করে ফেলছে যে তুমি বাবাকে ডাকলে আমি তোমাকে দিব। সে তো এর বাইরে দিতে পারবে না, কোনোভাবেই যাবে না। দিস ইজ ওয়াই সে চায় তুমি তাকে বেশি করে ডাকো। এবং তুমি যদি ঠিক মতো ঠান্ডা মাথায় পড়তেও বসো, ওইটাও সৃষ্টিকর্তাকে ডাকার সমান, ওটাও ইবাদতের সমান। বিকজ তুমি আসলে তার একটা হিডেন ব্যাপার বুঝার চেষ্টা করতেছো, সেটা কেমনে লুকায় রাখছে। সো এনিওয়েজ, গড় ত্বরণ বা এভারেজ এক্সিলারেশন। এখন দেখো, এভারেজ এক্সিলারেশন ব্যাপারটা প্রথমেই চিন্তা করে দেখো, আমরা যখন গড় বেগ বলছিলাম তখন বলছিলাম সুষম বেগের ক্ষেত্রে গড় বেগের কোনো মিনিং নাই। সুষম বেগের মধ্যে বেগের মান আর দিক সবসময় কি সমান? যেখানে সব এক, আমার ওখানে গড় বের করার দরকার কি? তাহলে আমাকে বলো, গড় ত্বরণ কার জন্য প্রযোজ্য, সুষম না অসম ত্বরণ? এই জন্য অসম ত্বরণের পর গড় ত্বরণটাকে নিয়ে আসছি, ঠিক আছে? যেখানে অসম ত্বরণ আছে সেখানে গড় ত্বরণের প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে? তাহলে গড় ত্বরণের প্রয়োজনীয়তা আছে যেখানে অসম ত্বরণ, তাহলে গড় ত্বরণ কাকে বলবো? দেখো না, এই শুরু শেষ ভাগ 2, এটা তো আমি বেগের মধ্যেও বলছিলাম এটা বলা যাবে না, বলছিলাম না? বলছিলাম না বলা যাবে না। বেগের সংখ্যা কি ছিল? মোট সরণ বাই মোট সময়। তাহলে এখন গড় ত্বরণ ইকুয়াল টু কি হবে? মোট বেগের পরিবর্তন, মোট ত্বরণ আবার নিয়ে আসছে, মোট বেগের পরিবর্তন বাই মোট গতিকাল। এখন মোট বেগের পরিবর্তন মানে কি? শেষ বেগ, একদম শেষ বেগ এবং একদম আদি বেগের মধ্যে পার্থক্য। মনে করো একটা বস্তু 3 ঘন্টা ধরে গতিশীল ছিল। প্রথমে বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, একটু পরে 3 ঘন্টা পরে বিভিন্ন ভাবে বেগ চেঞ্জ হয়ে কখনো বাড়তে কমছে কইরা লাস্টে গিয়ে হয়েছে 95 মিটার পার সেকেন্ড। মনে করো 3 ঘন্টার মধ্যে একবার এরকম হয়েছিল যে 300 মিটার পার সেকেন্ডে চলে গেছিল, কিন্তু বেগ বাইরা কইমা শুরুটা হচ্ছে গিয়ে কত?
জিরো ধরো, জিরো আর শেষটা হচ্ছে কি ধরো 95। তাহলে মোট বেগের পরিবর্তন কতটুকু হয়েছে? মোট মানে কি শুরু থেকে শেষ পর্যন্তই না, এই ডিউরেশনের মধ্যে। তাহলে মোট বেগের পরিবর্তন কত? 95 মাইনাস 0। মাঝখানে কোথায় 300-তে উঠছিল, 150-তে গেছিল, বা মাইনাস 100-তে গেছিল, এটা আমার দেখার কোনো দরকার। মোট বেগের পরিবর্তন বাই মোট গতিকালই হচ্ছে গড় ত্বরণ। কোন বস্তুর গতিকালে মোট বেগের পরিবর্তনকে তার মোট গতিকাল দিয়ে ভাগ করলে যে ত্বরণের মান পাওয়া যায় তাকেই গড় ত্বরণ বলে। বুঝতে পারছি? লিখতে পারবো নিজের মতো করে সাজায়? কোনো কনফিউশন আছে? এখন দেখো, গড় ত্বরণটাকে অনেকেই মোট ত্বরণের যোগফল বাই ত্বরণ এইরকম করে বলতে চায়। আমি দুই একটা গাইডেও দেখছি, দুই একজন টিচারের নোটেও দেখছি। এইগুলা বলা যাবে না। এগুলা ধরো হয়তো বা স্কুলের দুই একটা পরীক্ষায় অ্যাপ্লিকেবল, বোর্ডে লিখলে কেটে একদম শূন্য দিয়ে দিবে। বুঝতে পারছো? কারণ বোর্ডের যে টিচাররা তাদেরকে খাতা দেখার জন্য অ্যান্সার রেডি করে দিয়ে দেয় বোর্ড থেকে, যে ভাই এই হচ্ছে অ্যান্সার, এর আগে পিছনে নাম্বার দিবেন, এর বাইরে হলে নাম্বার দিবেন না, শেষ। সো টিচার জানুক না জানুক ডাজন্ট ম্যাটার। এগুলা বলা যাবে না, যা বলা যাবে ওটা জানার দরকারই নেই। ঠিক আছে? গড় ত্বরণের সংজ্ঞায় কি আসবে? মোট বেগের পরিবর্তন বাই মোট গতিকাল। যতক্ষণ ধরে একটা বস্তু গতিশীল থাকবে সেই সমস্ত গতিকালে মোট পরিবর্তন বলতে বুঝি আদিবেগ এবং শেষ বেগের মধ্যে পার্থক্য ডিভাইডেড বাই সমস্ত যতটুকু সময় লাগছে ওই আদিবেগ থেকে এই শেষ বেগে পৌঁছাইতে। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন তাহলে আমাকে বলো তাৎক্ষণিক ত্বরণের সংজ্ঞা কি? আগে তাহলে এখন লিখছি, তুলছে এটা? ওকে, ঠিক আছে। তাহলে বলো তাৎক্ষণিক ত্বরণের সংজ্ঞা কি? অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে বস্তুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র বেগের পরিবর্তনকে যদি সময় দ্বারা বা গতিকাল দ্বারা ভাগ করা হয় তাহলে যে ত্বরণ পাওয়া যায় তাকেই ওই মুহূর্তের ত্বরণ বা তাৎক্ষণিক ত্বরণ বলে। এখন তাৎক্ষণিক ত্বরণ ব্যাপারটাও কোথায় প্রয়োজন হবে? সুষম নাকি অসমতে? অবশ্যই, কারণ সুষম ত্বরণের তাৎক্ষণিক ত্বরণ যাই বলো আর ত্বরণ যা বলো একই হবে, সব মুহূর্তে কি একই জিনিস হচ্ছে। শুধুমাত্র যখন তোমার ত্বরণটা অসম তখনই হচ্ছে আমার ঘটনাটা চেঞ্জ হইতেছে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন লিখবো তাৎক্ষণিক ত্বরণ। জি স্যার, অবশ্যই অবশ্যই, প্লিজ প্লিজ, কোন সমস্যা নাই। আমাদের ক্লাস আবার কালকে 9টা থেকে। আপনি ওই যে নামিতা আপুর সাথে কথা বলে একটু আপনার নাম্বারটা দিয়ে যায় কষ্ট করে। ঠিক আছে? আপুকে বলেন আপনাকে গ্রুপ অ্যাড করে দিতে। আপনার কি সকালে আর কোনো ক্লাস ছিল? আমার ক্লাসটা করার জন্য এসেছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সমস্যা নাই। আপনি এই নামিতা আপুকে নাম্বারটা যদি ধাক্কা ধাক্কা দেন খুলে যাবে। তাৎক্ষণিক ত্বরণ instantaneous কি বলতেছি? ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি বলেন। স্যার অ্যাক্সেলারেশন না? বাহ, সাবাস, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারা কি ঘুমাইতেছিলেন? বলেন তাৎক্ষণিক ত্বরণ তাহলে কারে বলতেছি? লিখে ফেলেন তাহলে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন বস্তু বা কণার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে বেগের যে তাৎক্ষণিক পরিবর্তন হয়
সেই পরিবর্তনকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধান দিয়ে, হ্যাঁ অবশ্যই, কারণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে যে বেগ হবে ওটা কি তাৎক্ষণিক বেগ, ওই বেগের আবার পরিবর্তন, তাহলে ওটা কি আবার তাৎক্ষণিক বেগেরই পরিবর্তন, বুঝো নাই? ভাগ করলে তাৎক্ষণিক ত্বরণ বা ওই মুহূর্তের ত্বরণ পাওয়া যায়। এটা আমি এভাবে লিখলাম, তোমরা তোমাদের মতো করে সাজায় লিখতে পারো, কোনো সমস্যা নেই কিন্তু। শূন্যের কাছাকাছি নাই বলি, বললে হবে, বললে হবে। সময় ব্যবধান বলতে হবে, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, কারণ বেগের পরিবর্তন তো শূন্যের কাছাকাছি হবে না। বুঝতে পেরেছি এই পর্যন্ত? এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো প্রশ্ন আছে? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন দেখেন, আমরা যদি একটু একটা বেগ বনাম সময় লেখচিত্র দেখি, যে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটিতে আবার ফেরত আসে, ঠিক আছে? এই অসম ত্বরণের যে তিনটা সংজ্ঞা, অসম ত্বরণ, গড় ত্বরণ এবং তাৎক্ষণিক ত্বরণ, এগুলো নিয়ে আপাতত যদি আলোচনাটা একটু পজ রাখি, পজ রেখে আমরা যদি আবারও ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি আলোচনায় ফেরত আসতে চাই, এই কি সুষম ত্বরণ না? তাহলে এই সুষম ত্বরণের জন্য আপনারা যদি বেগ বনাম সময় লেখচিত্র আঁকেন, মনে আছে কেস 2টার কথা? কেস 2 না কেস 3? কেস 3 দেখেন তো। কেস 3, কেস 3 তাইলে কেস 3 একটু উপর থেকে শুরু হয়েছে, যেটা যার আদিবেগ আছে। এই দেখেন আমার গ্রাফটা এমন হবে না? তাকায় দেখেন, রাইট? আচ্ছা, এইখানে আমি যদি বলি এই আমার অরিজিন হচ্ছে ও বিন্দু আর গ্রাফটা হচ্ছে এ বি, তাহলে ও এ দৈর্ঘ্যটাই কি আমাদের কাছে আদিবেগ ইউ না? ওয়াই অক্ষ বরাবর যেহেতু বেগ নিছো, এ বিন্দুটা তুমি ও বিন্দু থেকে উপরে নিছো কোন হিসাবে? আদিবেগের মানই তো ও এ, তাছাড়া তো আর তুমি উপর থেকে নিচ্ছ না, তাই না? আচ্ছা, এখন এই গ্রাফের মধ্যে আমি যদি বি বিন্দু থেকে একটা লম্ব টান দিই, কার উপর লম্ব টান দিছি? এক্স অক্ষের উপর বা হরাইজন্টাল অক্ষের উপর বা টি অক্ষের উপর, সাবাস, লম্ব টান দিই, এবং এই লম্বকে আমরা বললাম মনে করেন বিসি, কথা কথা। আবার এ বিন্দু থেকে আমরা মনে করেন বিসি এর উপর লম্ব টান দিচ্ছি বা ভূমি সমান্তরাল লেখা আঁকতেছি, এটাকে বললাম মনে করেন বিডি। তাহলে আমরা আমাদের চিত্র অনুযায়ী বিসি ইকুয়ালস টু কি বলতে পারি? ভি বলতে পারি না? বিসি এর সমস্ত দৈর্ঘ্যটাই কি ভি না? কেন বিসি এর সমস্ত দৈর্ঘ্য ভি বলেন? কারণ বি থেকে আপনি যদি এই যে এরকম একটা দৈর্ঘ্য টানেন, তাহলে এই বিন্দুটা যেখানে ছেদ করছে এইটাই কি আমাদের জন্য ভি এর বিন্দু না? এই বিন্দুতে আমার কোটির মানটা কি ভি না? তো সেই হিসেবেই তো আমি বলবো যে হচ্ছে গিয়ে বিসি এর মানটা কি ভি। আবার ও এ যদি ইউ হয় তাহলে ডিসি এর মান কত? ইউ। এই যে ও এ যা, ডিসি এর মান কি তা না? তাহলে ওই মান কি ইউ, বিসি এর মান কি ভি। তাহলে আমাদের এখানে বিডি যেই বাহুটা আছে, বিডি এর মান কি আমি বলতে পারি বিসি মাইনাস সিডি বা ভি মাইনাস ইউ বলতে পারি, অথবা এটাকে ডেল্টা ভি বলা যায়। কোন কনফিউশন আছে? ভেরি গুড। এবার দেখেন আমরা যদি বলি যে এডি বাহু, যেটা এডি বাহুর মান এবং ওসি বাহুর মান কি একই হবে না? যেটা আমাদের জন্য সময়কালটি হবে। এই যে ওসি বাহু আর এডি বাহু একই দৈর্ঘ্য না, দেখতে পাচ্ছেন? এবং এই সময়ের মান কি টি সেকেন্ড আমার বলতে পারি। কোন কনফিউশন আছে? ভেরি গুড। এখন আমরা যদি ত্রিভুজ এ বি ডি এর মধ্যে
এই কোণটাকে বলি থিটা এবং ট্যান থিটা বের করতে চাই, ট্যান থিটা ইকুয়ালস টু কি আসবে? বিডি বাই এডি, লম্ব বাই ভূমি। এবং সংজ্ঞা অনুযায়ী এটা আমরা কেস 3 তে বলছিলাম, এই ট্যান থিটা মানে কি? ত্বরণ এ। এডি ওসি সমান টি। আচ্ছা, আমরা কেস 3 তে বলে আসছি না ট্যান থিটা ইকুয়ালস টু কি? এ। এই এ ইকুয়ালস টু আমরা তাহলে বলতে পারি বিডি এর জায়গায় কি বলবো? ভি মাইনাস ইউ। এডি এর জায়গায় কি বলবো? টি। এখান থেকে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি লিখে ফেলা যায় না? এই হচ্ছে গ্রাফের মেথডে বা গ্রাফিক্যাল ওয়েতে, গ্রাফ আঁকার মাধ্যমে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এর প্রমাণ, প্রথম সমীকরণটার প্রমাণ। বুঝতে পারছি? কোন কনফিউশন আছে? এইটা আসতে পারে ওই উচ্চতর দক্ষতার জন্য, যে গ্রাফের মাধ্যমে কোন একটি গতিশীল বস্তুর বেগ, ত্বরণ এবং সময়ের সম্পর্ক দেখাও। তার মানে হচ্ছে এটা প্রমাণ করতে বলছে। বুঝতে পারছি? অঙ্ক তো দিতেই পারে, অঙ্ক দিলে তো বুঝবো, অঙ্ক দিলে তো সহজ, কিন্তু যদি এরকম টাইপের প্রশ্ন করে তখনই তো মাথা ঘুরায় যাবে। ওই জিনিসটাই হচ্ছে এটা, বুঝতে পারছি? এখানে আমি যেটা করি নাই সেটা হচ্ছে ওই যে চিত্র আঁকাই নাই, বলি নাই যে মনে করি একটি বস্তু পি অবস্থান থেকে ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সেকেন্ড সময় পর কিউ অবস্থানে আসছে, এবং এই পুরো ঘটনার গ্রাফ আঁকলে এক্স অক্ষ বরাবর টি সেকেন্ড, ওয়াই অক্ষ বরাবর ভি মিটার পার সেকেন্ড নিয়ে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করি, যেখানে এ বি হচ্ছে আমার লেখচিত্র, বি থেকে লম্ব টানি হরাইজন্টাল অক্ষ বা ভূমি অক্ষের উপর যেটা বিসি, মানে এগুলো বর্ণনা বলতে হবে কিন্তু পরীক্ষায় যদি আসে। মানে জ্যামিতির কথা চিন্তা করেন, জ্যামিতিতে কি এগুলো লিখতে হয় না? হ্যাঁ, ওই ব্যাখ্যাটাও এখানে দিতে হবে। ওই তো, হ্যাঁ, চিত্র বিবরণ, হ্যাঁ এইচডব্লিউ খাতায় দিছিলাম। আচ্ছা, দেখে দেখুন, সমস্যা। আমি তো ভাই সময় পাইনি এই বিটটা, মানে আমি তো স্যার আপনি যেটা বুঝলেন স্যার হাফ তো স্যার ইয়েতে লিখে বলছি স্যার খাতার মধ্যে এখন বাজারে ওই হাফ খাতার মধ্যে নিয়ে আসেন, তারপর পরের সপ্তাহ থেকে আবার দেখেন। ব্যাপারটা হচ্ছে এই যে এই খাতাগুলো আমি দিব আপনাদের কবে? কালকে দিব, তাহলে আগামী সপ্তাহে, কারণ আবার এক্সামের খাতাও আছে, তাই না? সো কিন্তু আপনাদের এই যে আমি তো, আপনি যদি কালকে ক্লাসে ইয়া না নিয়ে আসেন আমি কিন্তু দিব আপনারে, হ্যাঁ স্যার বলছেন, তাই না? সো তাহলে আপনার তো যেতেই হবে, করার নেই। এবং দেখেন এই এক্সারসাইজটা করবেন, আমি এটা ফেরত দিব আপনাকে। ফেরত দেওয়ার পরে ওইটা যে আপনার ফাইলের মধ্যে ঢুকবে ওইটা বাইর করা দরকার না, বুঝছেন না? এবং আপনারা চাই আমার ফাইল সহ দিতে পারেন। আপনি যদি মনে করেন যে ভাইয়া ব্যাগের মধ্যে নিয়ে আসলে ওই যে কুচকাই যেতেছে, আপনি তাহলে একটা ফাইল কিনেন, বাসায় গিয়ে আজকে যাওয়ার সময় ফাইল সহ আমার দেন। হ্যাঁ, ওইখানে শুধু চ্যাপ্টার ওয়াইজ অ্যাসাইনমেন্ট গুলো থাকবে। আবার মনে করেন যখন চ্যাপ্টার 1 শেষ বা চ্যাপ্টার 2 শেষ, চ্যাপ্টার 2 এর সব অ্যাসাইনমেন্ট বাসায় আরেকটা ফাইলে রাখবেন, আর ওই ফাইলটার মধ্যে আপনি খালি ডেইলি অ্যাসাইনমেন্ট আমার দিবেন। তাহলে যেটা হলো আপনার মানে কাগজগুলো সেফ থাকলো, মোচটা এলো না, ভাঙলো না, সমস্যা হইলো না, চ্যাপ্টার ওয়াইজ ঠিক থাকবে। বুঝছেন? একটু এই অভ্যাসে করেন, কারণ 9-এ করতেছেন না, ইন্টারে গিয়ে ঠিকই করতে হবে কলেজের প্র্যাকটিক্যালের জন্য, ভার্সিটি দিকে করতে হবে, তাই না? অভ্যাসটা এখন থেকেই হোক। তার থেকে বড় কথা প্র্যাকটিস হোক। ভাই এত পড়তেছি, এত পড়ার পর যদি পরীক্ষা গিয়ে ভুল করি, কষ্ট আমারও হবে, আপনারও লাগবে, যে ভাই এগুলো তো পড়ছিলাম, তাহলে এরকম কেন হইল? কারণ ওই যে অ্যাসাইনমেন্ট গুলা জমা হয় না, এই জন্য। একটা কথা, যেই ক্লাসগুলো হয়ে গেছে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট জমা দেন নাই, ওইগুলার অ্যাসাইনমেন্টও এই মাসের মধ্যে আস্তে আস্তে ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে? একটু প্লিজ কাজ করেন, একটু পড়তে বসেন, একটু সময় দেন। রোজার মাসটা আছে, তারপর এসএসসি পরীক্ষার সময় আবার স্কুল বন্ধ দিবে না? এই বন্ধটারে কাজে লাগান, কারণ যেহেতু এসএসসি পরীক্ষার সময় স্কুল বন্ধ দিবে, আমরা ধারণা করতেছি যে আপনার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার আগে স্কুলে কোনো বড় পরীক্ষা নেবে না। আপনারা যদি আমাকে ঠিকঠাক মতো সহায়তা করেন, তাহলে ইনশাল্লাহ এসএসসি পরীক্ষার মধ্যে আমরা চ্যাপ্টার 3 বা চ্যাপ্টার 4 পর্যন্ত শেষ করে দেবো, বা চ্যাপ্টার 2 অলমোস্ট শেষ। দেখেন আজকে কালকের মধ্যে দেখবেন যে আমরা এই সূত্রের প্রতিপাদন গুলো অলমোস্ট সব শেষ করে ফেলছি। তাহলে পরের ক্লাসে কি করতে পারবো? অঙ্ক করতে পারবো, তাই না? অঙ্ক করে পরন্ত বস্তু সূত্র করলে মোটামুটি ঈদের আগে চ্যাপ্টার 2 শেষ, ঈদের পরে তাহলে চ্যাপ্টার 3 ধরতে পারবো। এক্সট্রা ক্লাস তো লাগবে, এক্সট্রা ক্লাস নিয়ে কালকে কথাবার্তা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই থাক ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, এইখানে কোনো কিছু বলা বাদ দিতে একটু বলে দিই এখানে এই গ্রাফটা দেখে, ঠিক আছে? দেখেন এই জায়গাটা ভালো মতো খেয়াল করেন। এখানে আমরা ভি মানে কি ওয়াই না? এই যে ভি, এই ভি মানে কি ওয়াই না? আবার এই টি মানে কি এক্স অক্ষ না?
এই যে ত্বরণ এ, এটাকে ঢাল বলছি না, স্লোপ বলছি না? হায়ার ম্যাথে দেখবেন এই ঢাল বা স্লোপকে এম দিয়ে প্রকাশ করবে, করছে না? এবং এই যে ইউটা হচ্ছে সি, কারণ আমরা শুরু থেকে বলে সি কি ধ্রুবক না, y ইকুয়ালস টু mx প্লাস c এর মধ্যে সি কি ধ্রুবক পার্ট থাকে না, এবং সকাল থেকে বলে আসছি না আদিবেগটা কি ধ্রুব থাকে, আদিবেগ ধ্রুব থাকে বলছি না? তাহলে ওইটাই তো সি আমার, তাই না? তাহলে y ইকুয়ালস টু c প্লাস mx এর মতো সমীকরণ না এই v ইজ ইকুয়ালস টু u প্লাস এটি? তাই সমীকরণ দেখেই বুঝতে হবে v ইকুয়ালস টু u প্লাস এটি একটা সরল রেখার সমীকরণ, যেই সরল রেখা মূল বিন্দু থেকে u পরিমাণ অংশ কেটে নিচ্ছে। দেখেন এই অংশটুকু ইউ না, সরল রেখা যেটা আমার গ্রাফ এবি, সেই এবি গ্রাফটা কি ওয়াই অক্ষ থেকে এই ইউ পরিমাণ অংশ কাটিয়ে নিছে না? কোনটাও কাটিয়ে নিতে পারে? আরে এর উপরটা তো উপরের দিকে আনলিমিটেড, কাটলো কেমনে? বুঝছিস না? আমার তো লিমিটেড, মানে কাটা মানে কি লিমিটেড সেপারেশন, জিরো একটা শুরুর বিন্দু আর এ বিন্দু কি শেষ বিন্দু, উপরের তো কোনো অংশই নেই, যা থাকে তো গ্রাফের নিচে থাকে, ওটা তো গ্রাফের বাইরে, মানে না না এবি গ্রাফের উপরে যা আছে তা তো সমাধান ক্ষেত্রের বাইরে আমার, এগুলো তো আমার এখানে তো কোনো অস্তিত্বই নাই। উপরে যেমন দেখেন এই পর্যন্ত হচ্ছে কি ধরেন আমি সময়কাল পাইছি, তাই না? এর বাইরে আপনার আর সময় আছে, কোনো বেগের অস্তিত্ব আছে? বুঝতে পারছি? তো কনফিউশন আছে? ভেরি গুড।